সকালে আরিয়া এভাবেই ইশাদের কেবিনের পাশে বসে থাকে। কখন চোখ লেগেছিল জানা নেই। রাজ দূরে দাঁড়িয়ে আরিয়াকে দেখতে থাকে। কাছে গিয়ে কিছু বলার অধিকারবোধ ওর আসছে না। তখন আঞ্জুম আরিয়ার কাছে গিয়ে ওর ঘাড়ে হাত দেয়। আরিয়ার ঘুম ভেঙে যায়। আরিয়া, আঞ্জুম ভাইয়া ইশাদ, আতঙ্কিত হয়ে, ইশাদের কিছু হয়েছে। আঞ্জুম, শান্ত হও বনু, ইশাদের কিছু হয়নি। আরিয়া, তাহলে? আঞ্জুম, কাল রাত থেকে অনেক পরিশ্রম করেছ। এখন বাসায় গিয়ে বিশ্রাম কর। আমি এখানে ওর সাথে আছি। আরিয়া, আমি ঠিক আছি। তুমি বরং যান। আঞ্জুম, নিজেকে দেখেছ একদিনে কেমন হয়ে গেছ, বাসায় গিয়ে রেস্ট নেও। আরিয়া, ইশাদকে এভাবে ফেলে রেখে না হও, ও সুস্থ হলে। এবার আঞ্জুম কেঁদে দেয়। আঞ্জুম, বনু, ইশাদ এত তাড়াতাড়ি ঠিক হবে না, তাই এখানে থেকে লাভ নেই। আরিয়া, আঞ্জুম ভাইয়া, কান্নার কণ্ঠে। আঞ্জুম, হুমম বনু, কিন্তু তোমাকে শক্ত হতে হবে। ইশাদের পুরো দায়িত্ব এখন তোমার। তুমি যদি নিজেকে ঠিক না রেখে অসুস্থ হয়ে পড়ো তাহলে ইশাদের কি হবে? ওকে কে দেখবে? আরিয়া, কিন্তু মা, আরিয়া, এভাবে থাকলে তুই অসুস্থ হয়ে যাবি। আর তাতে কি ইশাদ সুস্থ হবে? তাই বলছি চল তুই। আঞ্জুম, হ্যাঁ বনু। আরিয়া আর কিছু বলতে পারল না। সত্যি তো ওকে এখন অসুস্থ হলে হবে না, কারণ ও ছাড়া ইশাদের কেউ নেই। ওর কিছু হলে ইশাদের কি হবে? ওকে কে দেখবে? তাই বাধ্য হয়েই ওদের সাথে যায়। বাসায় গিয়ে আরিয়া ফ্রেশ হয়ে নেয়। তারপর বিছানায় নিজের শরীর এলিয়ে দেয়। সারা রাতের ক্লান্তিতে চেয়েও আরিয়া নিজের চোখ খোলা রাখতে পারে না। তলিয়ে যায় ঘুমের মাঝে। বিকেলের দিকে আরিয়ার ঘুম ভাঙে। ও হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। কিন্তু নিচে নেমে ওর মেজাজ গরম হয়ে যায়, কারণ রাজ ওর বাবার সাথে কথা বলছে। আরিয়া, উনি এখানে কি করছে বাবা? বাবা, এটা কি ধরনের কথা আরিয়া? উনি তোমার হাজবেন্ড। আরিয়া, কিসের হাজবেন্ড? আমি না ওনাকে নিজের হাজবেন্ড হিসেবে মানি আর না এই বিয়েটা। বাবা, তুমি ভুলে যাচ্ছ উনি নিজে থেকে তোমাকে বিয়েটা করেনি, আমি অনুরোধ করেছিলাম বলেই। আরিয়া, আমি এসব শুনতে চাই না। বাবা, আরিয়া তুমি। রাজ, প্লিজ আঙ্কেল ছেড়ে দিন। আমি আরিয়ার উপর কোনরূপ ফোর্স করতে চাই না। বাবা, কিন্তু। রাজ, কোনো কিন্তু না। যেতে দিন। আরিয়া ওদের কথায় কান না দিয়েই হাসপাতালে চলে যায়। হাসপাতালে গিয়ে দেখে আঞ্জুম ওর কাছে আছে। আরিয়া, ভাইয়া তুমি যাও, আমি এসেছি। আঞ্জুম, ঠিক আছে বনু, তুমি থাক, আমি আসছি। আরিয়া কেবিনে যায়, ইশাদের পাশে গিয়ে বসে। আরিয়া, খুব নিশ্চিন্তে শুয়ে আছো তাই না? যখন তোমাকে আমার দরকার তখন আমাকে ছেড়ে একা একা পড়ে আছো। এই তোমার ভালোবাসা, এই তোমার ফ্রেন্ডশিপ। ইশাদের হাত ধরে ঢুকরে কেঁদে উঠে আরিয়া। এভাবেই কেটে যায় প্রায় 4 মাস। ইশাদের অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। আরিয়া নিজের সব কাজ শেষ করে বাকি সময় ইশাদকে দেয়। যেহেতু নিজের নামের অংশটা বিক্রি করে দিয়েছে, সেই টাকা দিয়েই ইশাদের চিকিৎসা চলছে। যদিও ইশাদের নামের অংশটা ওর, তবুও ও ইশাদের নামেই সেখান থেকে বিজনেস আগাচ্ছে। কারণ অনেক ঠকেছে ছেলেটা আর না। ওদিকে রাজ এতদিনে একবারের জন্য আরিয়ার সাথে কথা বলতে পারেনি। আরিয়া একবারের জন্য এলাও করেনি। যতবার আরিয়ার কাছে গেছে ততবার আরিয়া ওকে খুব জঘন্যভাবে অপমান করেছে। কিন্তু তবুও ও আরিয়ার কাছে গেছে না অধিকার আদায়ের জন্য, নয় ক্ষমা চাইতে। কিন্তু একবারের জন্য সেই সুযোগটা আরিয়া ওকে দেয়নি। রাজ নিজের অফিসে পকেটে দুহাত গুজে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। তখনই সাদ এসে রাজের পাশে দাঁড়ায়। কারণ ওই রাজের লাইফের একমাত্র ছায়া সঙ্গী, যে চাইলেও রাজকে ছাড়বে না।
সাদ, কি ভাবছেন স্যার? রাজ: সাদ: অনেক তো হলো, আর কত? রাজ: সাদ: এবার স্যার আপনাকে একটা ডিসিশন নিতে হবে। কি করতে চান আপনি? কারণ এই 4 মাসে এতটুকু বুঝতে পেরেছি, যাই হোক আরিয়া মেম আপনাকে মেনে নিবে না। আর মেনে কি নেবে সে তো আপনাকে সহ্য করতেই পারে না। রাজ: জানি না, কিছু ভাবতে পারছি না। সাদ: স্যার এভাবে থাকলে তো। রাজ: ভুল যখন করেছি ক্ষমা তো চাইতেন হবে। অধিকার পাওয়ার ইচ্ছেটা আর এখন নেই, ক্ষমাটাই পেতে চাই। তাতে যদি গভীর নিঃশ্বাস নিয়ে। সাদ: স্যার আপনি কি? রাজ: জানি না, তবে দরকার হলে তাই। সাদ: হয়তো এটাই ঠিক হবে। মুক্তি পাবেন এই যন্ত্রণা থেকে। রাজ: আমি আজ আরিয়ার সাথে দেখা করতে যাব। সাদ: এসব কি বলছেন? আপনি খুব ভালো করেই জানেন আরিয়া মেমের কাছে যাওয়া মানে। রাজ: অন্যায় যখন করেছি শাস্তি তো পেতেই হবে। তবে এর শাস্তি যদি এটা হয় তবে তাই। সাদ: কিন্তু স্যার। রাজ আর কোনো কথা শুনল না। আরিয়ার ফ্যাশন হাউসের দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। আর সাদ ওর পিছে পিছে চলে এলো। ফ্যাশন হাউজে গিয়ে রাজ একটু অবাক হল, কারণ পুরো হাউজে মানুষ ভরা। যা ভাবতে পারেনি, এই সময় এমন কিছু আশা করেনি। কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে, কারণটা হলো আরিয়া। আরিয়া ওখানে ডিজাইন নিয়ে ডিসকাস করছিল। রাজকে দেখে একটু থমকে যায়। তারপর রাজকে দেখে বাঁকা ঠোঁটে এসে ওর সামনে এগিয়ে যায়। আরিয়ার এমন স্বভাবে রাজ একটু অপ্রস্তুত হয়, কারণ এখানে কম বেশি সবাই রাজ আহমেদকে চেনে। সবাই রাজকে দেখে বেশ কৌতূহলী হয়ে আছে। রাজ আহমেদকে দেখবে তা হয়তো ভাবেনি, আর তাই এখানে রাজকে কিছু বলা মানে। সাদ কিছুটা আন্দাজ করতে পারে কি হতে চলেছে, কারণ এতদিন যেটা আড়ালে হতো এখন সেটা পাবলিক প্লেসে হবে। সাদ কিছু বলতে যাবে তার আগেই আরিয়া: আরে আর গ্রুপ এবং কোম্পানি এর মালিক রাজ আহমেদ না? বাঁকা হেসে: আপনি কেন কষ্ট করে আসতে গেলেন, আমাকে বলতেন আমি নিজে চলে যেতাম। কিছুটা ব্যঙ্গ করে রাজ। আরিয়ার কথায় রাজের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আরিয়া: কি হল বলছেন না যে? কিছুটা সিরিয়াস হয়ে। সাদ: মেম। আরিয়া: তোমার স্যার আজকাল নিজের কথার আরেকজনকে দিয়ে বলায় নাকি? সাদ: সাদ চেয়েও কিছু বলতে পারল না। খুব বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট হবে বুঝতেই পারল। আরিয়া: কি হল মি রাজ, কিছু বলছেন না যে? রাজ: আরিয়া আমি মাথা নিচু করে কি বলবে বুঝতে পারছে না। কোনরূপ সিন ক্রিয়েট রাজ চায় না, এতে ওদের দুজনের অসম্মান হবে। আরিয়া: কি করছেন আপনি এখানে? রাজ: আরিয়া প্লিজ। রাজকে আর কিছু বলার সুযোগ দিল না। আরিয়া সবার সামনে খুব জোরেই একটা চড় বসিয়ে দিল রাজের গালে। রাজ ব্যালেন্স নিতে না পেরে কিছুটা পিছিয়ে যায়। সাদ কিছু বলতে যাবে তার আগেই রাজ ওকে হাত দিয়ে ইশারায় না করে দেয়। সবার ফোকাস এখন রাজের দিকে, সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। রাজ মাথা নিচু করে আছে। আরিয়া: আপনার সাহস কি করে হয় মি রাজ এখানে আসার? সামান্যটুকু সেইম নেই আপনার? এতটা বেহায়া কেউ কিভাবে হয়? রাজ: আরিয়া: তবে আপনার থেকে এসব ভাবাও বোকামি। এবার ও সবার দিকে তাকায়। ও সরি গাইস, আপনাদের ডিস্টার্ব হলো। আপনারা নিজেদের কাজ করুন, এসব বেকার জিনিস দেখতে হবে না আপনাদের। তখনই একজন মেয়ে বলে, মেয়ে, আপনি রাজ আহমেদের গায়ে হাত তুললেন? আরিয়া: না তো, কে বলল? অট্টহাসি দিয়ে, আমি তো আমার সো কল্ড হ্যাসবাকে মেরেছি। মেয়েটি নিজের মানে হাজবেন্ড বেশ অবাক হয়ে, যাকে দেখার জন্য সবাই লাইন ধরে, সেই রাজ আপনার হাজবেন্ড? উনি আপনার হাজবেন্ড আর আপনি ওনাকে? আরিয়া: কিসের হাজবেন্ড?
তাচ্ছিল্যের হাসি দিয়ে কিছু কিছু মানুষ আছে না যাদের অনেক ফ্যান থাকে, কিন্তু আসলে তাদের কোনো যোগ্যতা থাকে না আরেকজনের হাজবেন্ড হওয়ার, উনি তাদের দলেই পড়ে। মেয়েটি মানে আরিয়া একটা জঘন্য নিকৃষ্ট প্রাণী। আর যাই হোক, নিম্নশ্রেণীর কোনো প্রাণীর সাথে মানুষ হয়ে সংসার করা যায় না। আর যদি তা এরকম হয় তাহলে তো রাজ। আরিয়া, কি হলো রাজ, কিছু বলবেন? জানেন তো কারো জীবন সাথী হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগে যা আপনার নেই। রাজের চোখের কোনো একটু পানি জমেছে। আরিয়া, হেই গাইস, নিজেদের কাজ করুন। সবাই নিজেদের মতো কানা ঘোষা করছে। আরিয়া এটাই চেয়েছে। এর চেয়ে অপমান হয়তো রাজের জন্য হতে পারে না। আরিয়া, এখনো কি নির্লজ্জের মতো দাঁড়িয়ে থাকবেন, নাকি চলে যাবেন? তবে না গেলেও সমস্যা নেই, গেটে দারোয়ান আছে। আপনাকে কষ্ট করে যেতে হবে না, সেই ঘাড় ধরে বের করে দিবে। রাজ মাথা নিচু করে চোখের পানিটা আড়াল করতে চাইল। আরিয়া, ও তার মানে যাবেন না, তাই তো? গার্ড, ইয়েস মেম। আরিয়া, আমি এখানে কোনো আবর্জনা দেখতে চাই না। যদি বেহায়াপনা না ছাড়ে তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে বাইরে বের করে দেও। গার্ড রাজের দিকে তাকিয়ে মাথা নিচু করে রইল। এবার আর সাদ চুপ থাকতে পারল না। সাদ, তার কোনো দরকার হবে না মেম। চলে যাচ্ছি, চলুন স্যার, আপনি থাকতে চাইলেও আমি দেব না। রাজ আর কোনো কথা না বলে বেরিয়ে আসে ওখান থেকে। রাজ বাইরে এসে নিজের চোখটা মুছে নেয়। আজ কত বছর পর ওর চোখে পানি এসেছে তা হয়তো জানে না। ওদিকে আরিয়া নিজের কেবিনে ঢুকে এক গ্লাস পানি খায়। রাগে গা জ্বলে যাচ্ছে ওর। তখনই সাদ রুমে ঢোকে। সাদ, আজকে এরকম কাজটা না করলেও পারতেন। মানছি স্যার অন্যায় করেছে, কিন্তু আপনাকে কোনোদিন কোনোভাবে অপমান তো করেনি। আরিয়া, আমি ওই লোকটার কোনো সাফাই শুনতে চাই না। সাদ, আমি আপনাকে তা দিচ্ছিও না। আজ আপনার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে তার জীবনটাই হয়তো থাকত না। কিন্তু আপনাকে কিছুই বলল না। আর না আমাকে দিল, না হলে আজ। আরিয়া, সাদ চিৎকার করে। সাদ, চিৎকার করবেন না। আপনি যেমন ঈশাদকে ভালোবাসেন, আমিও স্যারকে। উনি আমার সব। ঈশাদের এই অবস্থা স্যার ইচ্ছে করে করেনি। জানি স্যার দোষী, সে তা অস্বীকার করেনি। আর না আপনার সাথে কোনো জোর করেছে। সে যদি চাইতো আপনার সাথে কি হতে পারত তার কোনো আইডিয়া নেই। আরিয়া, যে যেমন তার সাথে ঠিক তেমনটাই হওয়া উচিত। সাদ, ঠিকই বলেছেন। আর এই কথাটা মনে রেখে দেবেন। স্যার যেটা করেছে তার শাস্তি সে পাচ্ছে, কিন্তু ওনাকে এভাবে অপমান করে আপনি যে অন্যায় করেছেন তার শাস্তিও আপনাকে হয়তো কোনোদিন পেতে না হয়। কারণ স্যার আপনার কাছে এখন শুধু ক্ষমা চাইতে আসে, আর অন্য কিছুর জন্য নয়। আরিয়া, ক্ষমা? তাচ্ছিল্যের হাসি দিয়ে। সাদ, স্যারের কি অবস্থা সেটা আমি জানি, তাই কথা বাড়াব না। আরিয়া, তুমি যদি মনে কর এসব কথায় আমি গলে যাব, ভুল ভাবছ। তোমার স্যার যদি আমার সামনে এসে ছটফট করে মরেও যায়, মানুষ হিসেবেও আমার আফসোস হবে না। বরং সেদিন আমি খুশি হব এটা ভেবে আমার লাইফের সবচেয়ে জঘন্য ব্যক্তি শেষ হয়েছে। সাদ, সরি, আপনার হয়তো সেই খুশিটা পাওয়া হবে না, কারণ আমি সেটা হতে দিব না। আরিয়া, আমি তো আসতে বলিনি, সে যেন তার মুখটা না দেখায় আমাকে। যে যা করেছে তার প্রাপ্য পেয়েছে। সাদ আর কোনো কথা বাড়ায় না, চলে যায়। আর সাদের কথা শুনে আরিয়ার খারাপ না বরং রাগ লাগছে। যার কিছু ভাবতে পারছে না ও। সাদ আর কোনো কথা বাড়ায় না, চলে যায়। আর ঈশাদের কথা শুনে আরিয়ার খারাপ না বরং রাগ লাগছে। যার কিছু ভাবতে পারছে না ও। ওদিকে রাজের চেয়ে সাদের মধ্যে রাগটা বেশি ফুটে উঠেছে।
আসলে এটা স্বাভাবিক, কারণ আমরা যাকে বেশি ভালোবাসি তার হাজারটা অন্যায় থাকা সত্ত্বেও আমরা তার একটু কষ্ট দেখলে কেঁপে উঠি, আর স্বাদের ক্ষেত্রেও ঠিক তেমনটা হয়েছে। যাকে কোনোদিন মাথা নিচু করতে দেখেনি তার এমন অপমান ওর পক্ষে মেনে নেওয়া একটু কঠিন। স্যার, আজকের জিনিসটা অনেকটা বাড়াবাড়ি করা হলো না? রাজ, আমার মনে হয় না। মুচকি হেসে মানে? রাজ, আমাকে অপমান করেছে বলে তোমার এই অবস্থা? তাহলে ওর এমন করাটা স্বাভাবিক নয় কি? ও আমাকে অপমান করেছে, আর আমি তো ঈশাদকে আর অপমান করে হলেও আমাকে ওর স্বামী হিসেবে মেনে নিয়েছে। দীর্ঘ শ্বাস ছেড়ে আমি কিছু বলবো না, আপনি যা ভালো মনে করেন করতে পারেন। আমার আর কিছু বলার নেই। রাজ, হুমম চল। আরিয়ার নিজের কাজ শেষ করে রাতে বাড়ি ফেরে নিজের রুমে যেতে নেয়। তখনই ওর বাবা ওকে ডাক দেয়। বাবা, দাঁড়াও। আরিয়া, কিছু বলবে? বাবা, হুমম। আরিয়া, তুমি যদি রাজকে নিয়ে কিছু বলতে চাও তাহলে আমার বলার কিছু নেই। আমি আর যাই হোক না কেন কখনো ওকে মেনে নিব না। বাবা, তুমি ভুলে যেও না, ও তোমার হাজবেন্ড। বিয়ে হয়েছে তোমার সাথে। আরিয়া, তুমি কেন ভুলে যাচ্ছ? আল্লাহ তাআলা কোনো নিয়মের মাধ্যমে বিয়ে ঠিক করে দেয়নি। সেটা ছেলে ও মেয়ের সম্মতি প্রকাশের জন্য কবুল শব্দটা দিয়েছে। আর সেটা শুধুমাত্র একটা শব্দের জন্য নয়, বরং মন থেকে মেনে নেওয়াকে বোঝায়। এখন যদি তুমি শুধু একটা শব্দের মাধ্যমে এটাকে বিয়ে ভাবতে থাক তাহলে আমার কিছু বলার নেই, কারণ আমি সেটা মানি না। বাবা, ভুলে যেও না, সমাজের চোখে সামাজিকভাবে তোমরা স্বামী স্ত্রী। তাই তোমাকে তোমার স্বামীর সংসারে ফিরে যেতে হবে। আরিয়া, যাকে আমি ভালোবাসি না তার সাথে আবার কিসের সংসার? বাবা, আরিয়া চিল্লিয়ে। আরিয়া, একটা কাজ করো, ওনাকে স্বামী হিসেবে মানতে পারবো না। বরং ওনার যদি মৃত্যু হয় তখন আমাকে বলো, ওনার বিধবা হয়ে থাকব। তাতে আমার কোনো সমস্যা হবে না। কথাটা শুনেই ওর বাবা আরিয়ার গালে একটা কষে চড় বসিয়ে দেয়। বাবা, অতিরিক্ত ভালোবাসা আর আদর তোমাকে আজ বিগড়ে দিয়েছে। আরিয়া, তুমি আমাকে মারলে। বাবা, এই শাসনটা আমার আগে করা উচিত ছিল। যে মেয়ে নিজের স্বামীর মরণ চায় সে মেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো। আরিয়া, ঠিক আছে তাহলে তাই ভেব যে তোমার মেয়ে মারা গেছে। বাবা, আরিয়া, ঠিকই তো বলছি, তাছাড়া তুমি যা চেয়েছ তাই করেছি, আর কি চাই? বাবা, সব বাবা মা তার সন্তানের ভালো চায়। নার তোর জেদটা রাখতে আমি ঈশাদের সাথে তোর বিয়ে দিতে রাজি হইনি, তুই বল। তাহলে? আরিয়া, হুমম। তাই তো এখনো তোমাদের কাছে আছি। কিন্তু এখন যা বলছো তা সম্ভব না। কেন বলছো এসব? বাবা, কারণ সব বাবা মা তার সন্তানের ভালো চায়। তখন সন্তানের ভালোর জন্য হলেও অনেক কিছু মেনে নিতে হয়। তোর যখন সন্তান হবে তুইও বুঝতে পারবি কেন আমি চাইছি তুই রাজকে মেনে নিতে। আরিয়া, আমি কোনোদিন তা করব না। বাবা, এটা হয়তো তুই ভাবছিস কিন্তু সত্যিটা অন্য কিছু। আরিয়া, সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি তোমার কথা রাখতে পারব না। সরি। বাবা, আরিয়া, আমি আসছি। আরিয়া রুমে গিয়ে ফ্রেশ হয়ে হাসপাতালে চলে যায়। হাসপাতালে গিয়ে ডক্টরের সাথে কথা বলে। আরিয়া, ওর অবস্থা কেমন? ডক্টর, আগের মতোই আছে। কবে এনসেস ফিরবে বলা যাচ্ছে না। ওর মাইন্ড সচল আছে কিন্তু বাইরে থেকে কোনো রেসপন্স করছে না। তাই ওনার সাথে এমন কথা বলবেন না যাতে ওনার কষ্ট হয়। এতে ব্রেনে প্রেসার পড়তে পারে। আরিয়া, ওকে ডক্টর। ডক্টরের সাথে কথা বলে আরিয়া ঈশাদের কেবিনে যায়। ও গিয়ে ঈশাদের পাশে বসে ওর হাতটা নিজের মুঠে আবদ্ধ করে। আরিয়া, তুই এখানে শুয়ে আছিস, অনেক খুশি লাগছে আমার। কেন জানিস?
কিছুটা আটকে গিয়ে, কারণ এখন আর কেউ আমাকে শাসন করতে পারে না। কেউ আমাকে বাধ্য করতে পারে না কোনো কিছুর জন্য। কেউ রাগও দেখায় না। তাই খুব খুশি আমি। আরিয়া, আচ্ছা তোর বুঝি অনেক রাগ লাগছে তাই না? এটা ভেবে যে একবার ঠিক হয়ে নি দেখে নিব তোকে নিয়ে মজা করছি বলে। আচ্ছা তাহলে ঠিক হয়ে জানা, তারপর যত ইচ্ছে বকে নিস। বিশ্বাস কর সব কথা শুনব তোর, রাগ দেখাব না। ফুপিয়ে কেঁদে উঠে আরিয়া। কিন্তু সাড়া দেয় না ইশাদ। আরিয়া অনেকটা সময় ইশাদের সাথে কাটায়। বেশ রাত হয়ে গেছে তাই আরিয়া ফিরে আসবে, সকালে কাজ আছে। যাওয়ার আগে আরিয়া ইশাদের মাথায় হাত বুলিয়ে নেয়। তার কিছুক্ষণ বাদে চলে আসে। বাইরে এসে আরিয়া নিজের গাড়ি চাবি নিয়ে চলে যায়। কিন্তু কিছুদূর যেতেই মনে পড়ে প্রয়োজনীয় কিছু কিনতে হবে। তাই ও সামনে গাড়ি থামায় আর রাস্তার এপারে পার্কিং করে ওপারে একটা শপে যায়। তারপর দরকারি কিছু জিনিস নিয়ে ফিরে আসে গাড়ির কাছে। ঠিক তখনই ওর হাতে কারো টান ফিল করে। রাস্তাটা বেশ নীরব ছিল। আরিয়া কিছু বলার আগেই লোকটা আরিয়াকে ওপাশে দেয়ালের আড়ালে নিয়ে যেতে থাকে। আরিয়া বেশ ভয়ও পায়। আরিয়া চিৎকার দিতে যাবে তখনই ওর মুখটা চেপে ধরে। রাজ, প্লিজ, আমি রাজ। চেঁচিও না। আরিয়া কথাটা শোনা মাত্র রাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আরিয়া, আপনার সাহস কি করে হয় আমাকে টাচ করার? এত অপমানের পরও আপনি? রাজ আরিয়ার মুখটা চেপে ধরে, যাতে আরিয়া চেঁচাতে না পারে। রাজ, দেখ আরিয়া, আমি জানি তুমি আমার কথা শুনতে না, তাই বাধ্য হয়ে প্লিজ আমার কথাটা শোনো, তারপর না হয় যা বলার বলবে। আরিয়া রাজকে ধাক্কা দিয়ে আবার সরিয়ে দেয়। আরিয়া, কথা বলতে এসেছেন নাকি এখানে একা থাকার সুযোগ নিতে এসেছেন? রাজ, দেখ আমি তোমার সাথে কথা বলতে চাই, কিন্তু আমি হাসপাতাল থেকে তোমার সাথে কথা বলার ট্রাই করছি কিন্তু সুযোগ পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়েই। আরিয়া, কথা বলতে এসেছিলেন নাকি আমার সুযোগ খুঁজছিলেন? রাজ, আরিয়া তুমি ভুল ভাবছ। আরিয়া, কোনো ভুল ভাবছি না। আপনি আমাকে ফলো করছিলেন আর সুযোগ পেয়ে এখানে নিয়ে এসেছেন। রাজ, আমি জানি তুমি আমার কোনো কথাই বিশ্বাস করবে না। আরিয়া, সেটা স্বাভাবিক নয় কি? রাজ, আমি যা করেছি তাতে আসলেই তুমি আমাকে বিশ্বাস করতে পারো না, কিন্তু তবুও তোমার সাথে আমি কথা বলতে চাই। অনেক কথা বলার আছে। আরিয়া, কিন্তু আমার কোনো কিছু শোনার নেই, সো আমাকে যেতে দিন। আরিয়া ওখান থেকে চলে আসতে নেয়, কিন্তু রাজ তা দেয় না। ও যেতে চাইলে রাজ আরিয়ার হাত টেনে জোর করে নিজের কাছে নিয়ে আসে। আরিয়া ছটছট করতে থাকলে বেশ শক্ত করেই আরিয়ার বাহু ধরে। রাজ, প্লিজ আরিয়া, আমাকে কথা বলার একটা সুযোগ দাও। আমি জাস্ট তোমাকে কিছু কথা বলে চলে যাব। কিন্তু কে শোনে কার কথা? আরিয়া রাজের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য বেশ জোরে একটা ধাক্কা দিয়ে রাজকে একটা থাপ্পড় মারে। তারপর আর কথা না বলে চলে আসতে ধরে। কিন্তু আরিয়া নিজের গাড়ির দিকে না গিয়ে রাস্তার দিকে যায়। এতটাই রেগে গেছে যে ওর সামনে দিয়ে ট্রাক আসে তার কোনো খেয়াল ওর থাকে না। আরিয়া খেয়াল আসতেই সামনে একটা আলোর ঝলকানি দেখতে পায়। আরিয়া কিছু বুঝে ওঠার আগেই রাজ আরিয়া রাজ আরিয়ার কাছে গিয়ে ওকে একটা ধাক্কা মারে, যার কারণে ও ছিটকে অপাশে চলে যায়। যেহেতু ধাক্কাটা বেশ জোরেই দেয় রাজ, তাই আরিয়া কিছু একটার সাথে বেঁধে কপাল কেটে জ্ঞান হারিয়ে ফেলে। রাজ কিছু বুঝতে পারে না কি করবে। শেষে কিছু বুঝতে না পেরে আরিয়াকে কোলে তুলে নিয়ে নিজের বাড়িতে আসে। অনেক রাতে আরিয়ার জ্ঞান ফেরে। আরিয়ার মাথাটা কিছুটা ঝিমঝিম করছে। ও মাথায় হাত দিয়ে উঠে বসে। হঠাৎ চারপাশে নজর দিতেই চমকে উঠে। কোথায় এসেছ? ও তখনকার কথা মনে পড়তে বুঝতে পারে রাজ ওকে এখানে নিয়ে এসেছে।
আর তার চেয়েও রুমের ডেকোরেশন আর আভিজাত্যে আরিয়ার বুঝতে বাকি থাকে না যে এটা রাজের রুম, কারণ দেয়ালে খুব বড় করে রাজের ছবি টানানো। কিন্তু পরক্ষণেই সবটা ঝাপসা হয়ে আসছে। কিছুই বুঝতে পারছে না। মাথাটা পুরো ভারী হয়ে আছে। শ্বাস টানতে কষ্ট লাগছে ওর। আরিয়া জানালার দিকে তাকিয়ে দেখে মৃদু বাতাসে সাদা পর্দাগুলো উড়ছে। ও আস্তে আস্তে বিছানা থেকে নেমে ঢুলে ঢুলে কোনো মতে জানালার কাছে যায়। ও জানালার পাশে গিয়ে দাঁড়ায়, মাথাটা ঝিম হয়ে আসে, কিছুটা বুঝতে সমস্যা হচ্ছে আরিয়ার। আরিয়া চোখটা বন্ধ করে মাথায় হাত দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। তখন রাজরুমে আসে আরিয়াকে দেখতে। কিন্তু বিছানায় না পেয়ে বেলকনির দিকে তাকাতেই আরিয়াকে দেখতে পায়। আরিয়াকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে রাজ, কারণ আরিয়ার শাড়িটা একদম ঠিক নেই। কোমরের কিছুটা অংশ বেরিয়ে আছে। ফর্সা পিঠে আরিয়ার চুলগুলো বারবার বাড়ি খাচ্ছে। মৃদু বাতাসে রাজ চোখ নামিয়ে নিলেও আবার ওর দিকে নজর চলে যায়। আরিয়া মাথায় হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস টানার জন্য চেষ্টা করছে। রাজের পা নিজের অজান্তেই আরিয়ার দিকে এগোতে লাগল। কোনো এক মাদকতা ছুঁয়ে যাচ্ছে রাজকে। ও ধীর পায়ে আরিয়ার দিকে গিয়ে আরিয়ার পিছনে দাঁড়ায়। রাজ আরিয়ার নিঃশ্বাসের শব্দ ফিল করতে পারে। আরিয়া চোখ বন্ধ করা অবস্থায় নিজের কোমরে কারো হাতের ছোঁয়া আর ঘাড়ে কারো গরম নিঃশ্বাস পায়। আরিয়া বুঝতে পারে কেউ ওকে জড়িয়ে ধরেছে। কিন্তু ও কিছু করতে পারছে না, সামলাতে পারছে না, এতটাই ঝিম হয়ে আছে মাথাটা। রাজ আরিয়াকে জড়িয়ে ওর পিঠ থেকে চুলগুলো সরিয়ে দেয়। তারপর ঘাড়ে খুব গভীরভাবে কিস করে। হঠাৎ এমন শিহরিত স্পর্শে কেঁপে উঠে আরিয়া। দম বন্ধ হয়ে আসে। নিজের কোনো বোধ পাচ্ছে না। রাজ ওর আরেকটু কাছে যেতেই মাথাটা ধরে জোরে একটা চিৎকারে আতকে উঠে আরিয়া। এতক্ষণে ঘোর ভাঙে রাজের। ও দ্রুত আরিয়ার থেকে সরে দাঁড়ায়। আরিয়া নিজের মাথায় হাত দিয়ে বসে কান্না করে দেয়। অসহ্য যন্ত্রণা করছে ওর। মেঝেতে বসে মাথার চুল ছিঁড়তে থাকে। রাজ কি করবে ভেবে পায় না। তবে এতটুকু বুঝতে পেরেছে এটা মাথায় ব্যথা লাগার কারণে হয়নি। রাজ, আরিয়া। আরিয়া, কি হয়েছে তোমার, এমন করছো কেন? এবার আরিয়া রাজের দিকে তাকায়। ও জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। চোখগুলো লাল হয়ে গেছে। চোখ দিয়ে পানি তো পড়ছেই। রাজ ওর কাছে যেতেই আরিয়া ওকে দূরে সরিয়ে খুব জোরে কষে একটা থাপ্পড় মারে রাজের গালে। আরিয়া, এই জন্য নিয়ে এসেছেন না আমাকে এখানে? এই জন্য ফলো করেছেন ক্ষমা চাওয়া তো বাহানা? নিজের স্বামীর অধিকার ফলাতে চাইছেন? রাজ, আই এম সরি, আমি ইচ্ছে করে। আরিয়া আবারও একটা থাপ্পড় মারে। আরিয়া, আর কত নিচে নামবেন, আর কত মিথ্যে বলবেন? ক্লান্ত হন না আপনি? রাজ ভালোভাবে বুঝতে পারছে আরিয়া এখন ওর কোনো কথাই শুনবে না। আর হলো তাই। আরিয়া এবার নিজের দিকে তাকিয়ে আটকে উঠল। কারণ ও বাসা থেকে থ্রি পিস পরে বেরিয়েছিল আর এখন ওর শরীরে জড়িয়ে আছে শাড়ি। আরিয়ার বুঝতে বাকি রইল না কি হয়েছে। আরিয়া, আপনি, রাগে কান্না করে দিল ও। তারপর রাজের কোনো কথা না শুনেই পাগলের মতো বেরিয়ে গেল রুম থেকে, বেরিয়ে নিচে নামে। নিজের মতো একদিকে দৌড় দিলে সামনে কিচেনে ঢুকে পড়ে। কিচেনে ঢুকে আরিয়ার চুলার আঁচের দিকে খেয়াল যায়। চুলায় কিছু ফুটছে, তার লোহার একটা সিক চুলার মধ্যে পুড়ে লাল রং ধারণ করেছে। আরিয়া গিয়েই সিকটা হাতে নেয়। ততক্ষণে রাজও এসে দাঁড়ায়। রাজ, কি করছো? আরিয়া, আপনার ছোঁয়াগুলো জঘন্য লাগছে আমার কাছে, তাই সেগুলো দূর করার চেষ্টা করছি। রাজ, তুমি ভুল ভাবছ, আমি তোমার কাপড়। আরিয়ার দিকে এগিয়ে। আরিয়া, একদম নামি রাজ, তাহলে ভালো হবে না। ঘৃণা লাগছে যে জায়গায় যেখানে আপনার স্পর্শ আছে। রাজ, যা হয়েছে তা। আরিয়া, চুপ করুন, আপনি আমার এখানে স্পর্শ করেছেন তাই না?
বলেই আরিয়া গরম শিকটা নিজের পেটের সাথে চেপে ধরে। তারপর নিজেই খুব জোরে আর্তনাদ করে উঠে আহোহোহ। যখন পারে না তখন শিকটা সরিয়ে ফেলে। রাজ যেন স্তব্ধ লেগে গেছে, কারণ শিকের সাথে আরিয়ার পেটের মাংস সমেত চামড়া উঠে গেছে। ছটফট করছে ও। তারপরেও বলল, আরিয়া, আর কোথায় ঘাড়ে, বলেই ঘাড়ে শিকটা ধরতে যাবে ঠিক তখনই রাজ সেটা নিয়ে ফেলে দেয়। আরিয়া এবার আর পারে না, মেঝেতে শুয়ে ছটফট সুরে করে দেয়। রাজ আরিয়াকে মেঝে থেকে তুলতে চায়, কিন্তু আরিয়া ওকে ফেলে দিয়ে মেঝেতে ছটফট করতে থাকে। রাজ কি করবে ভেবে পায় না, তবে এতটুকু বুঝতে পেরেছে এটা মাথায় ব্যথা লাগার কারণে বা পোড়ার কারণে হয়নি, কারণ ও মাথায় ধর চুল ছিঁড়ছে, পাগলের মতো ছটফট করছে। আরিয়ার অবস্থা দেখে রাজ কেঁদেই দেয়, কিন্তু কোনোমতে ওর কাছে যেতে পারে না। আরিয়া ছটফট করতে করতে একসময় শান্ত হয়ে নিস্তেজ হয়ে পড়ে মেঝেতে। রাজ, আরিয়া, আরিয়া। কিছুক্ষণ পর আরিয়া ছোট ছোট চোখ করে রাজের দিকে তাকায়। আরিয়া, ঈশা, চোখ দিয়ে অর্ঙ্গল পানি পড়ছে। বারবার চোখগুলো বন্ধ করে আবার মেলতে লাগল, কিন্তু হয়তো নিয়তি ওকে সায় দিল না। পুরোপুরি জ্ঞান না হারালেও জ্ঞানে নেই আরিয়া। রাজ দ্রুত আরিয়াকে কোলে তুলে বেডে নিয়ে আসে। তারপর ফ্রিজ থেকে বরফ এনে ওর পোড়া জায়গায় লাগাতে চায়। অসম্ভব পুড়ে গেছে, গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। রাজ কাপা হাতে ওর ক্ষত টাচ করতেও ভয় পাচ্ছে। রাজ, তোমার ড্রেস মহিলা স্টাফ এসে চেঞ্জ করেছে কারণ তাতে ময়লা আর তোমার রক্ত লেগেছিল। এতটা ঘৃণা কেউ কিভাবে কাউকে করতে পারে যার জন্য নিজের সাথে এমন করবে, ভাবতেই ফুপিয়ে কেঁদে উঠে ও। তারপর রাজর পোড়া জায়গায় বরফ কাগিয়ে মলম লাগিয়ে দেয়। ফর্সা শরীরে এই দাগ আদৌ কোনোদিন মিটবে কিনা জানা নেই রাজের। ওর ভালোবাসার প্রথম ছোঁয়ার পরিণাম যে এতটা ভয়াবহ সেটা জানা ছিল না ওর। রাজ ওকে শুয়ে বেরিয়ে যায় রুম থেকে। সারাটা রাত রাজের নির্ঘুম হয়ে কাটলেও ভোরের দিকে চোখ লেগে যায় ওর। রাজ বেকনিতে ইজি চেয়ারে বসেছিল। সকালে ঘুম ভেঙে গেলে রাজ আরিয়াকে দেখতে রুমে যায়, কিন্তু আরিয়ার কোনো নাম নিশানা পায় না। বুঝতে বাকি থাকে না আরিয়া চলে গেছে। রাজ একটা দীর্ঘ শ্বাস ছেড়ে অফিসের জন্য তৈরি হয়ে চলে যায়। স্যার, আজ সন্ধ্যায় একটা পার্টি আছে। রাজ, আমি যাব না, আমার ভালো লাগছে না। ভালো না লাগারই কথা, কিন্তু স্যার আপনাকে অ্যাটেন্ড করতেই হবে। রাজ, প্লিজ যাও। স্যার, এটা খুব দরকারি আমাদের ডিলের জন্য, বাকিটা আপনার উপর। রাজ কিছু বলতে পারল না, কিছুই ভালো লাগছে না ওর। সব কিছুতেই মেজাজ বিগড়ে যাচ্ছে, আর কাল রাতের পর মাথাটা কাজ করতেই চাচ্ছে না। সন্ধ্যার পর রাজ কি মনে করে পার্টির জন্য তৈরি হয়ে নেয়। ভেবেছে ওখানে গেলে হয়তো কিছুটা টেনশন ফ্রি হবে। রাজ ওখানে সবার সাথে কোনোরকম কথা বলে এক কোণে বসে ড্রিঙ্ক করতে থাকে। ঠিক তখনই ওর দরজার দিকে চোখ যায়, আর যা দেখে তাতে ও বসা থেকে দাঁড়িয়ে যায়, কারণ আরিয়া দরজা দিয়ে ঢুকছে। আরিয়াকে দেখে রাজ অবাকের শীর্ষে। আরিয়া এখানে আসবে সেটা হয়তো কল্পনাও করতে পারেনি। আরিয়া পার্টিতে গিয়ে ওর ক্লায়েন্টের সাথে দরকারি কথা বলে নিল। কথা শেষ করে একটা জুস নিয়ে চারদিকে দেখতে লাগল। পার্টির অনেকেই আর চোখে আরিয়াকে দেখছে। আর দেখবে নাই বা কেন, আরিয়া ব্ল্যাক কালারের একটা শাড়ি পরেছে, সিল্কি চুলগুলো খোলা তাই উড়ছে। সাজ তেমন না, কিন্তু যা আছে তাতে সেখানে যে কাউকে হার মানাবে ওর রূপে। এতে বলতে বাকি রাখে না যে কারো চোখ আরিয়ার দিকে যাবে। আরিয়া রাজকে খেয়াল না করলেও আরিয়ার এভাবে আসাটা রাজের কেন জানিনা পছন্দ হল না। আরিয়ার যার জন্য এসেছিল সেই কাজ শেষ, তাই ও ফিরে যাওয়ার জন্য পা বাড়াল। ঠিক তখনই কেউ আরিয়ার সামনে এসে দাঁড়ায়। লোকটা, হাই বিউটিফুল লেডি।
আমি অরণ চৌধুরী। আপনি যে কোম্পানির সাথে ডিল করতে এসেছেন আমি তার ওনারের ছেলে। আরিয়ার দিকে হাত বাড়িয়ে। লোকটাকে দেখে আরিয়ার বুঝতে বাকি রইল না যে এর মতলব কি হতে পারে। আরিয়া হু কেয়ার একটা মুড নিয়ে, সরি আমার একটু তাড়া আছে, আমাকে যেতে হবে। অরণ এত তাড়া কিসের? সবে তো আসলেন, একটু থাকেন, একটু পরিচিত হন, দেখবেন ভালো লাগবে আপনার, বলে আরিয়ার হাতটা ধরে। হাত ধরা মাত্রই আরিয়া নিজের হাতের দিকে তাকায়। তারপর অরণের দিকে তাকিয়ে কিছু বলতে গিয়ে থমকে যায়, কারণ এতক্ষণ পর ও রাজকে দেখল। রাজকে দেখে কিছুটা অপ্রস্তুত হল আরিয়া, কারণ রক্তচক্ষু নিয়ে রাজ ড্রিঙ্ক করে যাচ্ছে আরিয়ার দিকে তাকিয়ে। ইরন কি হল, কি ভাবছ? আই থিঙ্ক তুমি আমার কথা রাখবে। অরণের কথায় আরিয়ার ঘোর ভাঙে। ওর দিকে তাকিয়ে ঠোঁটে একটা হাসি আনে। আরিয়া সেটা আর বলতে অরণ চৌধুরী। আরিয়া আমি আরিয়া। ভালো লাগলো আপনার মতো কারো সাথে দেখা হয়ে। বেশ হেসে হেসে কথা বলছে, যা রাজের গায়ে কাটার মতো ফুটছে। যতই হোক বউ বলে কথা। অরণ সো আমরা কি ডান্স করতে পারি? আরিয়া ওয়াই নট। তারপর অরণ আরিয়াকে নিয়ে ডান্স ফ্লোরে ডান্স করতে থাকে, আর রাজ ওদের দেখতে থাকে। ওদের দেখে রাজ ওদের কাছে গিয়ে একটু দূরত্ব রেখে দাঁড়িয়ে থাকে। আরিয়া নিজেই অরণের কাঁধে হাত রাখে। এইটা দেখে অরুণ বাঁকা হাসি দেয়। অরণ ভেবেছিলাম তুমি ফাস্ট, কিন্তু এতটা জানা ছিল না। আই লাইক ইট। আরিয়া আমি সবকিছুতেই একটু বেশি ফাস্ট। অরণ ইউ আর টু হট বেবি, বলে আরিয়ার কোমরে হাত দেয়। এবার আরিয়া একটু নড়েচড়ে উঠে। রাজ না থাকলে এতক্ষণে যে কয়টা থাপ্পড় মারত তা হয়তো জানা নেই। মাথায় আগুন জ্বলছে। রাজ সামনে, তাই কিছু বলতে পারছে না। আরিয়া দাঁতে দাঁত চেপে মুখে হাসির রেখা ফুটিয়ে তুলল। ওকে ছেড়ে দাঁড়ায়। আরিয়া আমার একটু তাড়া আছে, আমি আসছি, বলে আরিয়া ওখান থেকে চলে আসে। এতক্ষণ যা যা হয়েছে সবটাই রাজ দেখেছে। মাথায় ওর আগুন জ্বলছে। রাজ ওকে টাচ করাই আরিয়া যা করেছে, আর আজ অন্য একটা ছেলে আরিয়া ভাবতেই রক্ত মাথায় উঠে গেছে ওর। এদিকে আরিয়া ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিতে থাকে। রাজ যদি না থাকতো তাহলে বুঝিয়ে দিত আরিয়া কেমন। হঠাৎ আরিয়া দরজা লাগানোর শব্দ পায়। পিছনে ফিরে মেজাজটাই বিগড়ে যায়। না রাজ নয়, অরণ দাঁড়িয়ে আছে। আরিয়া দরজা বন্ধ করলেন কেন? অরণ কামন বেবি, তুমি কি ভাব আমি কিছু বুঝি না? তুমি এখানে কেন এসেছ? আরিয়া হুমম বুঝলাম। কিছুটা মুড নিয়ে এক হাতে হেলান দিয়ে দাঁড়ায়। অরণ আমি জানতাম তুমি খুব ফাস্ট। তা আমার ব্যাপারে কি বুঝলে? আরিয়া এটাই যে আপনি একটু না অনেকটা বেশি বোঝেন। অরণ একদম রাইট, বলে আরিয়ার দিকে এগিয়ে ওর গালে টাচ করতে নেয়। তখনই আরিয়া ওর হাত ধরে নেয়। অরণ হোয়াট বেবি? আরিয়া আমার বেশি বোঝা মানুষ একদম পছন্দ নয়। অরণ মানে? আরিয়া মানে? আরিয়া অরণকে একটা থাপ্পড় মেরে ধাক্কা দিয়ে ফেলে একটা ল্যাং মারে, যার কারণে ও মুখ থুবড়ে মেঝেতে পড়ে যায়। আর আরিয়া ওর হাত দুইটা পিঠের উপর চেপে ওর পিঠের উপর চড়ে আরেক হাত দিয়ে ওর চুলগুলো খুব জোরে টেনে ধরে মাথাটা উঁচু করে ধরে। অরণ হোয়াট দ্য হেল? আরিয়া আগুনে হাত দিলে শেক তো খাবি, সে তুই ওনারের ছেলে হো বা নিজে ওনার হো। আরেকদিন যদি বেশি বুঝে কিছু করতে যাস সেদিন দেখবি কি হয়। অরণ তুমি কিন্তু। আরিয়া যদি কারো বিনা অনুমতিতে কোনো মেয়ের শরীরে টাচ করিস তাহলে সেদিন বুঝবি। আমাকে অন্যদের মতো ভাবার ভুলও করিস না। তারপর ওকে ছেড়ে দিয়ে দরজা খুলে বেরিয়ে আসতেই থমকে যায়, কারণ সামনে রাজ দাঁড়িয়ে আছে।
রাজ, কি করছিলে দুজনে? তাও দরজা আটকে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে। আরিয়া, সেটা বলার প্রয়োজন মনে করছি না। রাজ, কিন্তু আজকে আমার সবকিছুর জবাব চাই। বলেই আরিয়ার মুখটা চেপে ধরে জোর করে একটা রুমের মধ্যে নিয়ে বেডে ছুঁড়ে মারল। আরিয়া, আপনার সাহস হয় কি করে এরকম করার? আরিয়ার এমন কথা শুনে রাজের মাথায় আগুন জ্বলে উঠে। রাজ, ভুলে যেও না আরিয়া, তোমার সাথে আমার যেভাবেই বিয়েটা হোক না কেন আমি কিন্তু তোমার স্বামী। আর তা সত্ত্বেও কাল যখন আমি তোমাকে টাচ করেছি তুমি আমার ভালোবাসার প্রথম ছোঁয়াটা নিজের শরীর থেকে মুছে ফেলার জন্য সেই জায়গাটা নির্মমভাবে পুড়িয়েছ। আর আজ অন্য কারো ছোঁয়া তোমার কাছে ভালো লেগেছে। তা কি করছিলে ওর সাথে ওখানে? ও তিসাদ ছিল না যে তোমার ভালো লাগবে? মানে আমি ছাড়া সবাইকে? ঠাসস। আরিয়া, আরেকটা বাজে কথা না। আমার ব্যাপারে কোনো কথা বলার কে হন আপনি? আমার যা ইচ্ছা আমি তাই করব। যেভাবে ইচ্ছে সেভাবে থাকব। আমাকে বাধা দেওয়ার কোনো রাইট নেই আপনার। রাজ, আমি তোমার কে হই তা আজকে তোমাকে কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেব। অনেক ভালো মানুষই দেখিয়ে ফেলেছি। ভেবেছিলাম তোমার থেকে ক্ষমা চেয়ে নিজের ভুলটা শোধরাব, কিন্তু না, তোমার মতো উগ্র স্বভাবের ইগোস্টিক মেয়ে আসলে সেটা ডিজার্ভ করে না। আরিয়া, নিজেকে কি সত্যি সত্যি আমার স্বামী ভাবতে শুরু করেছেন নাকি? রাজ, ভাবছি না। আমি তোমার স্বামী আর এটাই সত্যি। আরিয়া, আমি মানি না, খুব জোরে চিল্লিয়ে। রাজ, তোমার কাছে কবুল শব্দটা একটা শব্দ হলেও আমার কাছে না। তাই তুমি বিয়েটা মানতে না পেরে যেমন আমার অধিকার আমাকে দিচ্ছ না, তাতে সমস্যা ছিল না। কিন্তু আমার ওয়াইফকে অন্য কোনো পুরুষ টাচ করবে, অন্য দৃষ্টিতে দেখবে, সেটা আর যাই হোক রাজ আহমেদ মেনে নিবে না। আরিয়া, নিজের স্বামীর অধিকার দেখাচ্ছেন। রাজের রাগটা আরও বেড়ে গেল। আরিয়াকে আবার বিছানায় ফেলে এক পা বিছানায় তুলে খুব জোরেই আরিয়ার গাল চেপে ধরল। আরিয়ার গাল যেন দাঁতের মধ্যে ঢুকে যাচ্ছে। রাজ, স্বামীর অধিকার যদি দেখানোর হতো অনেক আগেই পারতাম। সেটা করার হলে এতদিন তোমার কাছে পারমিশন চাইতাম না। তবে আজ তুমি যা করেছে তাতে তুমি আমার স্ত্রী হয়ে ওই লোকটার সাথে। আরিয়া, বললাম তো আমার লাইফ আমার ইচ্ছা। রাজ, ওকে, তাহলে তুমি তোমার ইচ্ছা পূরণ করেছ, এবার আমি আমার ইচ্ছা। এবার যা হবে সেটা আমার ইচ্ছায়। বলেই নিজের শার্টের বোতামে হাত দিল। আরিয়া, মানে? এবার আরিয়া বেশ ভয় পেল। রাজ, অনেক বারবার, খালি শুধু অধিকার তাই না। আরিয়া, আপনি? আর কোনো সুযোগ রাজ আরিয়াকে দিল না। ঠিক নিজের রাগজিদ দেখিয়ে অধিকার বুঝে নিল আরিয়ার থেকে। রাজের শক্তির কাছে আরিয়া কিছু করতে গিয়েও ব্যর্থ হল। রাজ, কাল যখন ছুঁয়েছিলাম তখন তো নিজের শরীরে পোড়া দিয়েছিলে, কিন্তু আজ কি করবে? আজ তো তোমার সবটা জুড়েই আমি। তাহলে আজ কি গায়ে আগুন লাগিয়ে দেবে? দিতেই পারো, তোমার ইচ্ছে। অনেক সহ্য করেছি আর না। যা ইচ্ছে করতে পারো। নিজেকে শেষ করতে চাইলেও বাধা দিব না। খালি মাথায় রেখ, তোমার কিছু হলে আর কিছু না বলেই রাজ নিজেকে ঠিক করে বেরিয়ে যায়। আর আরিয়া ওখানেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। আরিয়া, সেটাই করব। শেষ করে দিব নিজেকে। প্রচণ্ড রেগে। আর ঠিক তখনই, আরিয়া, সেটাই করব। শেষ করে দিব নিজেকে। প্রচণ্ড রেগে। আর ঠিক তখনই হাসপাতাল থেকে ফোন আসে। আরিয়া ফোনের দিকে তাকাতেই স্ক্রিনে আঞ্জুম ভাইয়ের নামটা ভেসে ওঠে। আরিয়া নিজের চোখটা মুছে দ্রুত ফোনটা হাতে নেয়। আরিয়া, হ্যালো হ্যালো, ইশাদ কেমন আছে? আঞ্জুম শুধু কাঁদছে। আরিয়া, কি হয়েছে, কথা বলছো না কেন? আঞ্জুম, বনু কাঁদছে। আরিয়া, প্লিজ কি হয়েছে বলো। আমি আর নিতে পারছি না। আঞ্জুম, ইশাদের জ্ঞান ফিরেছিল।
কিন্তু উঠে এতটাই পাগলামি করছিল যে বাধ্য হয়ে ওকে ঘুমের ইনজেকশন পুশ করা হয়েছে। আর তাই তোমাকে খবর দিতে পারিনি। প্লিজ তাড়াতাড়ি চলে আসো। ঈশাদ আবার উঠে তোমাকে খুঁজবে। কথাটা শুনে আরিয়া স্তব্ধ লেগে গেল। ও খুশি নাকি ভয় কিছুই বুঝতে পারছে না। সবকিছু এতটাই তাড়াতাড়ি ঘটে যাচ্ছে তা আরিয়ার ধারণার বাইরে চলে গেছে। আঞ্জুম, আরিয়া বনু কথা বলছো না যে? আরিয়া খুব করুণভাবে নিজের দিকে তাকায়। তারপর একটা দীর্ঘ শ্বাস ছাড়ে। আঞ্জুম, বনু। আরিয়া, আমি আসছি। আমার একটু দেরি হবে আসতে। তুমি ওর খেয়াল রাখো। আঞ্জুম, কেন দেরি হবে? আরিয়া, নিজেকে শুদ্ধ করতে হবে। আঞ্জুম, মানে? আরিয়া, আমি আসছি বলে ফোনটা রেখে বসে পড়ে। আরিয়ার মাথা কাজ করছে না। ঈশাদকে কি বলবে? আদৌ কি বলতে পারবে রাজের সাথে ওর বিয়ে না আজ যা ঘটে গেল তা? এদিকে সাদ কিছু বলার আগেই রাজ ওখান থেকে বেরিয়ে নিজের বাড়ি ফিরে যায়। তাই সাদ ওর পিছে পিছে যায়। রাজ গিয়েই ড্রিঙ্ক করছে। সাদ, স্যার আপনি পার্টি থেকে কোথায় গিয়েছিলেন? আপনাকে খুঁজলাম কিন্তু। রাজ আর সাদকে কোনো কথা বলার ভুল সুযোগ দেয় না। ওকে খুব জোরে জড়িয়ে ধরে কেঁদে দেয়। সাদ, স্যার কি হয়েছে? রাজ, পাপ করেছি আমি। নির্দোষ জেনেও আমি শুধু নিজের আবেগটাকে কন্ট্রোল করতে না পেরে। সাদ, কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। রাজ, আমি কান্নার বেগ বাড়িয়ে। সাদ, কি হয়েছে? রাজ, আমি আরিয়াকে। সাদ, কি করেছেন আপনি ওনার সাথে? রাজ, আমি জোর করে নিজের অধিকার জাহির করেছি। আর যেই দোষে দোষী করে আমি এটা করেছি আমি জানি ও সেটা করেনি। সাদ, মানে? বেশ অবাক হয়ে। রাজ, হ্যাঁ সাদ, ওর করা এতদিনের অপমান, রাগ ক্ষোভ মনের মধ্যে এমন একটা রূপ নিয়েছিল যে এমন একটা জঘন্য কাজ আমি করেছি। নিজের আবেগটাকে কন্ট্রোল করতে না পেরে তার চেয়ে বড় কথা আমি নিজের দোষ ঢাকতে এসবের দায় ওর উপর দিয়েছি। রাজ তারপর রাজকে সবটা বলে। রাজ, আমি ওয়াশরুমের বাইরে দাঁড়িয়েছিলাম। যার কারণে ভিতরে কি কথা হয়েছে সবটাই আমি শুনেছি। আর চেয়ে বড় কথা আমি জানতাম ও যা করছে সবটা আমাকে দেখানোর জন্য। সাদ, নির্বাক হয়ে। রাজ, আমি ইচ্ছে করে এমনটা করেছি, কিন্তু ওর সামনে এটা বলার সাহস হয়নি আমার। তাই দোষটা ওর উপর। সাদ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রাজ, অন্যায় করেছি আমি। সাদ, না স্যার আপনি কোনো অন্যায় করেনি। রাজ, সাদ। সাদ, সত্যি বলছি স্যার। আমাদের সমাজে মেয়েদের কোনো ইচ্ছে থাকতে নেই, কিন্তু পরিস্থিতি চাপে তাদের সবটা করতে বাধ্য হয়। পুরুষের শাসিত এই সমাজে সব মেয়েরা বড় হওয়ার পর নিজেদের সবটা বিসর্জন দিয়ে সবটা মেনে নেয়। তার মাঝে কিছু আরিয়ার মতো মেয়েও থাকে যারা নিজেদের মতো করে বাঁচতে চায়। কিন্তু কি বলুন তো স্যার, এটা তো আমরা পুরুষেরা মেনে নিতে পারি না। রাজ, সাদ, কেন মেনে নেব বলতে পারেন? আপনার বিয়ে করা বউ, অধিকার আছে আপনার। বিয়েটা আপনি যেভাবেই করুন না কেন সেটা তো আপনার সাথেই হয়েছে। ঈশাদকে ছোট থেকে ভালোবাসলে কি হবে, স্বামী তো আপনি। অবশ্যই অধিকার আছে আপনার। এখন ও ইচ্ছে করে না দিলে জোর তো আপনাকে করতেই হতো, তাই না? এখন করুন বা পরে। রাজ, সাদ মাথা নিচু করে। সাদ, ছোটবেলা একটা গল্প পড়েছিলাম যে একটা বাঘ হরিণকে খেতে চেয়েছিল কিন্তু বিনা দোষে হত্যা করতে পারত না। তাই সে বলেছে হরিণ নাকি তার জল নষ্ট করে দিয়েছে। যখন হরিণ ওকে বলে জল বাঘের নয়, প্রকৃতির দান, কিন্তু বাঘ তখন মানে না, কারণ বাঘটার উদ্দেশ্য ছিল হরিণটাকে খাওয়া। রাজ, সাদ, আপনার কোনো দোষ দিচ্ছি না, এটাই হওয়ার ছিল। একটা মেয়ে কিভাবে নিজের স্বাধীন মতো চলতে পারে
কোনো অধিকার নেই। তাকেও যে সেই হরিণের মতো বাঘের থাবায় হার মানতেই হবে। এটাই যে তার নিয়তি। রাজ সাদ, আমি আপনাকে বলছি কেন স্যার? তাচ্ছিল্যের হাসি দিয়ে, আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলেও হয়তো এমনটাই করতাম। রাজ, প্লিজ সাদ, তুমি অন্তত এটা বলো না। সাদ, আমি এতদিন আপনার সাথে দেখেছি, মেয়েদের প্রতি যথেষ্ট সম্মান করতে দেখেছি আমি। কোনোদিন কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করতে আমি দেখেনি। তাই আরিয়া মেমকে যখন আপনার ভালো লাগে আমি অন্যায় জেনেও আপনাকে সাহায্য করেছি। কিন্তু আপনি আজ যা করলেন তাতে হ্যাঁ, যদি ওনার দোষ থাকত তাহলে হয়তো এমনটা করলে মনকে মানাতে পারতাম। কিন্তু কি বলুন তো, আপনি নিজের প্রয়োজন মেটাতে একটা মেয়েকে ইউজ করেছেন, তাও তার উপর মিথ্যে কালিমার দোষ চাপিয়ে, কারণ আপনি নিজেকে নির্দোষ রাখতে চেয়েছেন। রাজ সাদ, স্যার, মেমতো কোনো অপরাধ করেনি। না আপনার সাথে আর না অন্য কারো সাথে, না কোনো লোভ। শুধু ইশাদকে নিয়ে থাকতে চেয়েছিল। হয়তো এটাই তার দোষ। রাজ সাদ, জানেন তো সময় প্রতিটি জিনিসের মূল্য মানুষকে ফিরিয়ে দেয়। আপনি যেমন আরেকজনের ভালোবাসা আলাদা করেছেন, আপনার ক্ষেত্রেও না তাই হয়। রাজ সাদ সাদ, সরি স্যার, খারাপ লাগলে মাফ করে দিবেন। আমি আপনার স্নেহে এতদিন আপনাকে নিজের বড় ভাই ভেবেছি। এটা ভুলে আপনি আমার মনিব, তাই হয়তো বড় বড় কথা বলে ফেলেছি। কিন্তু কি করব, ওই মেয়েটাও যে আমাকে নিজের ভাই বলেছিল। সাদ আর কিছু না বলে চোখ মুছতে মুছতে বেরিয়ে যায়। রাজ সাদ, আজ তুমিও ছেড়ে গেলে। আসলেই কি আমি সত্যি কোনো দোষ করেছি, নাকি পাপ করেছি? কিন্তু করব কি? আমি না চেয়েও এটা করে ফেলেছি, কারণ আমি যে আরিয়াকে চাই। আরিয়া বাসায় ফিরে ওয়াশরুমে যায়। তারপর শাওয়ারের নিচে বসে ভাবতে থাকে কোনো মুখে যাবে ও ইশাদের সামনে। কিভাবে নেবে ইশাদ এটা? আজ যা হলো তাতে যদি এসব ইশাদকে না জানানো হয় তবে ওকে ধোঁকা দেওয়া হবে, কিন্তু আর কিছু ভাবতে পারল না আরিয়া। আজ ওর রাগ লাগছে না, নিজের উপর করুণা হচ্ছে। কিন্তু যা হয়ে যাক না কেন, আরিয়াকে তো যেতে হবে, কারণ ইশাদ। তারপর আরিয়া তৈরি হয়ে হাসপাতালে যায়। গিয়ে দেখে ইশাদকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়ানো হয়েছে। আরিয়া গিয়ে ওর মাথার কাছে বসে ওর কপালে হাত বুলায়। এই হাতটাই সারা জীবন ওর মাথায় বিলি কেটেছে, আর আজ এই মানুষের মাথায় হাত বুলাতে 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 আরিয়ার কোনা বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। কিন্তু এই পানির দাম কি আদৌ কারো কাছে আছে? ইশাদকে ওকে মেনে নিবে না, রাজ ওকে ছেড়ে দেবে? কি অন্যায় ওর! কিছু তো চাইনি ও, কোনো লোভ ছিল না। শুধু একটাই লোভ ছিল, নিজের রাগভরা জীবনে ইশাদকে নিজের রাগের মাপকাঠি হিসেবে চেয়ে কি ভুল করেছে? কেনই বা রাজ সেদিন ওর জীবনে আসে? আর সাজানো জীবনকে কেনই বা ঝড়ে উড়িয়ে নিয়ে গেল? ভাবতে ভাবতে ওখানেই চোখ লেগে গেল আরিয়ার। সকালে ঘুম থেকে উঠে ইশাদ নিজের মাথার সামনে আরিয়ার ঘুমন্ত মুখটাকে দেখতে পায়। এক গালে হাত দিয়ে ও দেখতে থাকে আরিয়াকে। ইশাদ, ঠিক হয়েছে। এতদিন আমার চিনতে হয়েছে তোমার জন্য, এখন তুমি চিন্তা করছো আমার জন্য। ইশাদ আরিয়ার হাতটা নিজের গালে নিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর আরিয়ার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে আরিয়া হাতে টান খায়। দেখে ইশাদ ওর হাত নিজের গালে নিয়ে শুয়ে আছে। এটা দেখে আরিয়া ইশাদকে আস্তে আস্তে ডাকে, আরিয়া, ইশাদ, এই ইশাদ। আরে এই কুম্ভকর্ণ জোরে ধাক্কা দিয়ে। ইশাদ, আরে হাসপাতালেও কি একটু ঘুমাতে দিবানা নাকি? আরিয়া, না দিব না। এবার উঠো। ইশাদ, ধুর, এখনই এই অবস্থা, বউ হলে কি করব কে জানে। যা করব না তোকে বিয়ে। এতক্ষণে আরিয়া বাস্তবে ফিরে আসে। আরিয়া দ্রুত ইশাদের থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়।
তারপর করুণ চোখে ঈশাদের দিকে তাকায়, তারপর পিছতে থাকে। ঈশাদ বেশ অবাক হয়, কারণ আগে এই কথা বললে আরিয়া রেগে ওকে মারত, কিন্তু এবার ও ভয় পেয়ে দূরে চলে গেল। ঈশাদ, কি হয়েছে আরিয়া? আরিয়া কিছু বলতে পারছে না, শুধু কাঁপছে। ঈশাদ, আরিয়া কিছুটা অবাক হয়ে। আরিয়া আরিয়া হঠাৎ আরিয়ার শ্বাস বেড়ে গেছে। ভয় পেলে এমনটা হয়। ঈশাদের বুঝতে বাকি রইল না আরিয়া ভয় পেয়েছে, কিন্তু কেন বুঝতে পারল না। ঈশাদ, আরিয়া কি হয়েছে? আরিয়ার শ্বাস নেওয়ার চেষ্টা করছে আর হাত পা কাঁপছে। ঈশাদ দেরি না করে খুব শক্ত করে আরিয়াকে জড়িয়ে ধরে, ওকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু আরিয়ার কাঁপুনি থামছে না। ওর মানসিক বোধটাই চলে গেছে। কিছুক্ষণ পর আরিয়া নিজের ভোরটা ঈশাদের উপর ছেড়ে দিয়ে জ্ঞান হারায়। ঈশাদ এতদিন কোমায় থাকার কারণে শরীর বেশ দুর্বল, তবুও অনেক কষ্টে আরিয়াকে কোলে তুলে ওর বেডে শুইয়ে দেয়। তার কিছুক্ষণ পর ঈশাদ আরিয়াকে আলতো করে ডাক দেয়। মুখে হালকা পানির ছিটা দিতেই ওর জ্ঞান ফেরে। ঈশাদকে সামনে দেখে ও নিজেরকে সামলাতে পারে না, ওকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে দেয়। এই কটা মাসের জমানো একাকিত্ব আর নিরাপত্তাহীনতা আরিয়ার মাঝে ফুটে উঠেছে। ঈশাদ, আজব পাগলির পাল্লায় পড়া গেল দেখি। আরে নানি, আমি কি মরে গেছি নাকি? কয়েকদিন আপনার থাপ্পড়ের হাত থেকে বাঁচার জন্য ঘুমিয়েছিলাম, যদিও থাপ্পড়গুলো অনেক মিস করেছি। কিন্তু আরিয়া কোনো কথার জবাব দিল না। ঈশাদকে আরো শক্ত করে জড়িয়ে কাঁদতে লাগল। ঈশাদ, এবার কিন্তু মেজাজ খারাপ হচ্ছে, আমার বাঘিনীর চোখে পানি ভালো লাগে না। আরিয়া ঈশাদ, ধুর, ভালো লাগে না। আমি তো এখন সুস্থ হয়ে গেছি, এখন কেন কাঁদছিস? আরিয়াকে জড়িয়ে ধরে একটা প্রশান্তির হাসি দিল। আরিয়া, আমি তোকে এখন কি করে বলবো ঈশাদ, আমি এই জন্য কাঁদছি না। তুই যখন জানতে পারবি আমার রাজের সাথে বিয়ে হয়েছে তখন কি হবে? কি করে মুখ দেখাবো আমি তোর সামনে যখন জানবি তোর আরিয়া আর তোর নেই, অন্য কারো জেদের শিকার হয়েছে? কি করবি তুই তখন? কথাগুলো ভেবে আরো জোরে কেঁদে উঠে আরিয়া। ঈশাদ, ভয় পেয়েছিস? কি নিয়ে ভয় পেয়েছিস? আচ্ছা, বলতে হবে না। আমি এসে গেছি, আমার আরিয়াকে এখন আর কেউ ভয় দেখাবে না। আমার আরিয়া এখন একদম নিরাপদ। আরিয়া, জানি না ঈশাদ, এতদিন অনিরাপদ মনে করতাম, কিন্তু আজ যে তোকে নিয়ে ভয় হচ্ছে, কারণ আমার আর কিছুর ভয় নেই। ঠিক তখনই রাজ কেবিনের সামনে আসে। রাজ এতক্ষণে ঈশাদের জ্ঞান ফেরার খবর পেয়ে গেছে, কিন্তু রাজ এসে যা দেখল তাতে প্রস্তুত ছিল না। আরিয়া ঈশাদের বুকে পড়ে কাঁদছে। যদিও এরকম কিছু হবে সেটা অস্বাভাবিক নয়, কিন্তু তবুও রাজ মেনে নিতে পারল না। আরিয়ার সাথে এভাবে কাউকে দেখে ওর মাথায় রক্ত উঠে গেল। রাজ কেবিনে ঢুকতেই, চলবে।